নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। শনিবার উত্তরপ্রদেশের রামপুর জেলা থেকে গুপ্তচর বৃত্তির অভিযোগে ফের গ্রেপ্তার হলেন এক যুবককে গ্রেপ্তার করেছে সে রাজ্যের সন্ত্রাস দমন শাখা। অভিযুক্ত যুবকের নাম শাহজাদ। তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ফের গ্রেপ্তার হলেন পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে একজন। উত্তরপ্রদেশের রামপুর জেলা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে সে রাজ্যের সন্ত্রাস দমন শাখা অর্থাৎ এটিএস। অভিযুক্ত যুবকের নাম শাহজাদ। তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই কে ভারতের জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন তথ্য তুলে দিতেন এই যুবক। আইএসআই এর শীর্ষ কর্তাদের একাংশের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ ছিল বলেও জানতে পেরেছে তদন্তকারীরা। গোপন সূত্রে চর ব্যক্তির খবর পেয়ে গত কয়েকদিন ধরে শাহজাদ নামে ওই যুবকের উপর নজরদারি চালাচ্ছিল পুলিশ। শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, শাহজাদ একাধিকবার পাকিস্তান গিয়েছিলেন। আইএসআই এর মদতেই তিনি সীমান্ত পেরিয়ে নানা জিনিস চোরাচালান করতেন। চোরাচালানের কারবারের আড়ালে চরবৃত্তি চলত বলে জানতে পেরেছে তদন্তকারীরা। এমনকি সীমান্তের ওপারে আইএসআই এর লোকজনকে ভারতের সিম দেওয়া, ভারতে আইএসআই হ্যান্ডলারদের থাকার বন্দোবস্ত করে দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। শান্তন টিভি। জম্মু কাশ্মীরের জঙ্গিদের সহযোগী দুজন গ্রেপ্তার। তাঁদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। মিলেছে পিস্তল, গ্রেনেডের মতো অস্ত্র। জম্মু কাশ্মীরের ভারতীয় সেনা এবং সিআরপিএফ এর যৌথ অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা জঙ্গিদের সহযোগী বলে অভিযোগ। তাদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র ও উদ্ধার করা হয়েছে। মিলেছে পিস্তল, গ্রেনেডের মতো অস্ত্র। এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। সোমবার সকালে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা। জম্মু কাশ্মীরের শোপিয়ানের ডিকেপুরা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল ভারতীয় সেনা 34 রাষ্ট্রীয় রাইফেলসের বিশেষ দল। তাদের সঙ্গে ছিলেন সিআরপিএফ এর জওয়ানেরাও। গোপন সূত্রের খবর মিলেছিল এই এলাকায় জঙ্গিরা লুকিয়ে আছে। সে অনুযায়ী এলাকা ঘিরে ফেলে বাহিনী। অস্ত্রশস্ত্র সহ দুজন ধরা পড়েন। তবে শোপিয়ান পুলিশ জানিয়েছে এই দুজনই জঙ্গিদের কাজে সহায়তা করতেন। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 2টি পিস্তল, 43টি গুলি, 4টি গ্রেনেড। এছাড়াও বেশ কিছু বেআইনি জিনিস তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে বলে পুলিশের দাবি। অস্ত্রশস্ত্র এবং ধৃতদের ছবি প্রকাশ করা হয়েছে। তদন্ত চলছে। কোন জঙ্গিদের সঙ্গে তাদের যোগাযোগ ছিল, কিভাবে যোগাযোগ রাখতেন, পুলিশ খতিয়ে দেখছেন এই বিষয়গুলো। তাদের জিজ্ঞাসাবাদ করে জঙ্গিদের গোপন ডেরার খোঁজ মিলতে পারে বলেও তদন্তকারীদের অনুমান। শান্তন টিভি। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বিভিন্ন রাজ্যের কৃষিমন্ত্রীদের সাথে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন। উদ্দেশ্য বিকশিত কৃষি সংকল্প অভিযান। মহাকরণ থেকে এই বৈঠকে অংশ নেন ত্রিপুরার কৃষিমন্ত্রী রতন লাল নাথ। বৈঠকের পর তিনি সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বিভিন্ন রাজ্যের কৃষিমন্ত্রীদের সাথে নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেছেন। উদ্দেশ্য বিকশিত কৃষি সংকল্প অভিযান। 29 মে থেকে 12 জুন পর্যন্ত শিবির করা হবে। এর উদ্দেশ্য হল কৃষি উৎপাদন এবং কৃষিজ সম্পদ উৎপাদন যাতে আরও বৃদ্ধি হয়, তাহলে মানুষের আহার নিশ্চিত হবে। এর পাশাপাশি কৃষকদের আয় যাতে আরও বৃদ্ধি করা যায়। একই সাথে ফসল উৎপাদনে যাতে খরচ কম হয় এবং কোন সার ভালো এবং কোন বীজ ব্যবহার করা উচিত সে বিষয় নিয়ে শিবির। মন্ত্রী বলেন, কেন্দ্রীয় মন্ত্রীর কাছ থেকে জানতে পেরেছেন এবছর রেকর্ড সংখ্যক কৌশল উৎপাদন হয়েছে। সরকারের মূল লক্ষ্য হল ফসল আরও কিভাবে বৃদ্ধি করা যায়। এর জন্যই এই সংকল্প যাত্রা শুরু করা হয়েছে। ত্রিপুরা রাজ্যের সমস্ত গ্রাম এবং পঞ্চায়েত নিয়ে এই শিবির করা হবে। শিবিরের মধ্য দিয়ে কৃষকদের অবগত করা হবে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলো। এর দায়িত্বে থাকবেন বিজ্ঞানীরা, মৎস্য দপ্তর এবং হর্টিকালচার দপ্তরের কর্মীরা। আরও বলেন, সরকার চাইছে মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করতে। তাই এই অন্ন নিশ্চিত করতে কৃষকদের আয় দ্বিগুণের অধিক করার চেষ্টা চলছে। কৃষি সংকল্প অভিযান এটা হলো 12 থেকে 29 মে থেকে 12 জুন পর্যন্ত এই পুরো ক্যাম্পেইন করা হবে। যাতে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো কৃষি উৎপাদন এবং কৃষিজ সম্পদ বৃদ্ধির জন্য আরও বেশি যেন উৎপাদন হয়। এবং আরেকটা আছে কৃষকদের আয় বাড়ানো কীভাবে হবে, খাদ্যশস্যের
যাতে ভাণ্ডার আরও বৃদ্ধি হয় এবং মানুষের আহার নিশ্চিত করা, এবং মৎস্য দপ্তর থাকবে, হর্টিকালচার থাকবে, সবাইকে নিয়ে একটা বিকশিত যাত্রা করতে যাচ্ছি। অর্থাৎ কৃষকদের সবচেয়ে বড় কথা, আমাদের সব কিছুর মূল কথা হলো অন্ন। আমরা যাই বলি না কেন, অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলি ধীরে ধীরে অন্যরা, সবার আগে অন্ন দরকার। এই জন্য দেশের প্রধানমন্ত্রী কৃষিমন্ত্রীর মাধ্যমে সারা দেশে এক মেসেজ দিতে চাইছে, যাতে আমরা কৃষিকাজে, কৃষি সম্পদে যেন সারা পৃথিবীর মধ্যে, এমনি আমরা বর্তমানে ভালো জায়গায় রয়েছি, আরও কীভাবে উৎপাদন বৃদ্ধি করতে পারি এবং কৃষকদের আয় দ্বিগুণ নয় আরও বেশি যাতে করতে পারি, এটা আমাদের টার্গেট। রাজধানীর পূর্ব চানমারি এলাকায় ভাই বোনের মৃত্যুর ঘটনার জন্য নির্মাণ সংস্থা এবং প্রশাসনকে দায়ী করলেন প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস। কঠোর শাস্তির দাবি করেন তিনি বলেন প্রশাসনও এর জন্য দায়ী। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীও ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনের সুষ্ঠু তদন্তের দাবি করেন। রবিবার আগরতলা চানমারি এলাকার মানুষ এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়। ইন্টারন্যাশনাল স্কুল সংলগ্ন নির্মাণের কাজের জন্য পাইলিংয়ের গর্তে পড়ে মৃত্যু হয়েছে একই পরিবারের দুই শিশুর। মৃত দুই শিশুর বাবার নাম কৃষ্ণ দেবনাথ। শনিবার থেকে উনার 11 বছরের ছেলে প্রসেনজিৎ দেবনাথ এবং 7 বছরের শিশু কন্যা প্রিয়াঙ্কা দেবনাথ নিখোঁজ ছিল। রবিবার দুপুরে এই পাইলিংয়ের গর্ত থেকে উদ্ধার হয় ওনার দুই সন্তানের নিথর দেহ। সোমবার বরজলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে যান। স্থানীয়দের কাছ থেকে ঘটনার সম্পর্কে অবগত হন। প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস বলেন, এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী সংশ্লিষ্ট নির্মাণ সংস্থা। তিনি বলেন, ঘটনাস্থলে এসে তিনি জানতে পেরেছেন এই নির্মাণ কাজের সাথে জড়িত সাইট ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর থেকে শুরু করে যারা রয়েছেন তারা সকলে পালিয়ে গেছেন। তারা এই ঘটনার জন্য দায়ী। একই সাথে দায়ী সংশ্লিষ্ট দপ্তর অর্থাৎ আগরতলা পৌর নিগম। আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে নজরদারি থাকলে এই ঘটনা সংঘটিত হতো না। ঘটনাস্থল পরিদর্শনে এসে আগরতলা পৌর নিগমের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাছে ফোন করা হয়েছিল, কিন্তু তিনি ফোন ধরেননি। এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য তাদের নজরদারির প্রয়োজন। এখানে এসে দেখা গেছে বিনা অনুমতিতে হুকলাইন ব্যবহার করছে নির্মাণ সংস্থা। তিনি আরো বলেন, জনগণের দায়িত্ব প্রশাসনের কাছে, কারণ সব কাজে জনগণ হাত দিতে পারে না। সুতরাং এই ঘটনার পিছনে বিদ্যুৎ নিগম, আগরতলা পৌর নিগম এবং ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট পুরোপুরি দায়ী। প্রাক্তন বিধায়ক আরো বলেন, এ ধরনের প্রাণীর তো কোনো মূল্য হয় না। তারপরও এই ঘটনা সংঘটিত হওয়ার কারণে কতটুকু মূল্য তিনি দিতে পারবেন সেটাই দাবি করা হবে উনার কাছে। তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, এ ঘটনা অবিলম্বে তদন্ত হওয়া প্রয়োজন। যারা দোষী তাদের যাতে কঠোর শাস্তি হয়। যে এই এলাকার দুইটি দরিদ্র পরিবারের মা বাবা যারা লেবারের কাজ করে, তাদের দুইটি সন্তান, ছেলেটির বয়স 11 বছর এবং মেয়েটির বয়স 7 বছর। তারা খেলাধুলা করতে করতে এখানে এসে একটা বিরাট বড় গর্ত ছিল, তো এটা আম গাছ থেকে একটা আম নিয়ে এসেছিল। সম্ভবত আমটা ধুতে গিয়ে, কারণ এখানে যে বসার যে জায়গাটা আমরা দেখলাম, আমি গিয়েই পড়ে যাচ্ছিলাম, তাহলে বাচ্চারা যারা আছে তারা তো অটোমেটিকলি পড়ে গেছে। আর সন্দেহ করা হচ্ছে যে ও যখন পড়ে যায় তখন বোনটাকেও ধরেছে, তো দিয়ে ওরা ওইখানে পড়ে গেছে। তো পরশুদিন পড়েছে, কালকের দিনে গিয়ে তাদের ডেড বডি এখানে পাওয়া গেছে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদের মুখ্যমন্ত্রীও এই ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন। যারা কনস্ট্রাকশন করে, যারা সাইট ইঞ্জিনিয়ার থাকে, যিনি টাকা ইনভেস্ট করেন সবসময় তিনি কিন্তু সেটা দেখেন না। কিন্তু আমরা এখানে যখন এসে সাইট ইঞ্জিনিয়ার বা অন্যান্য যারা আছে তাদের ব্যাপারে যখন খোঁজ করলাম, শুনলাম তারা সবাই পালিয়ে গেছে। কারণ এখানে পেইড এই লোকগুলো থাকে, ওনারও দায়িত্ব আছে, কিন্তু যারা ইঞ্জিনিয়ার আছে তারার কি দায়িত্ব নয়? এবং আমার ডিপার্টমেন্টের যারা লোক আছে, আজকে যে হুক লাইন টানা হয়েছে, কার পারমিশনে? হুক লাইনের জন্য পেনাল্টি হয়। এত বড় কনস্ট্রাকশন চলছে, 3 বছর 4 বছর ধরে চলতে পারে। তো এগুলো তেমনি আমাদের এএমসির যিনি আছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আমি ফোন করার চেষ্টা করেছিলাম, ওনাকে পাইনি। এএমসির এটা দেখা দরকার এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না হয়, সার্বিকভাবে প্রশাসনিকভাবে এমন স্ট্রিনজেন্ট অ্যাকশন এবং ইমপ্লিমেন্টেশন হওয়া উচিত। কারণ কন্ট্রাক্টররা সবসময় কন্ট্রাক্ট ওরা দিয়ে থাকে,
আমরা রাস্তা যখন কাটা হয় তখন কন্ট্রাক্টেই থাকে যে রাস্তা কাটার পরে পাইপ বসানোর পরে রাস্তাটা মেরামত করে দেবে, গর্ত মেরামত করতে গেলে জলের পাইপ বসাতে গেলে কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে সেই জিনিসটা তারা করে না, এমনি কোনো রকম মাটি চাপা দিয়ে চলে যায়। সেখানে আমাদের সুপারভাইজিং অথরিটি আছে, তাদেরও ল্যাবস আছে। সুতরাং আমাদের যারা ডিপার্টমেন্টের যারা লোক আছে তাদেরকেও এটা দেখতে হবে, কারণ জনগণের দায়িত্ব সরকারের উপরে, এবং যে কাজগুলো পাবলিক ইচ্ছা করলে করতে পারে না, হাত দিতে পারে না, সেখানে তো আমাদের ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্টের আছে, সে বিদ্যুৎ হোক, ওয়াটার রিসোর্সই হোক, কিংবা আমাদের ইলেকট্রিসিটি হোক, তাদেরকেও আমি সমানভাবে দায়ী করি। কারণ আমি কন্ট্রাক্টরকে ডেফিনেটলি আমি দায়ী করব, এবং উনি আসেননি, মণ্ডল প্রেসিডেন্ট কথা বলেছিল, ওর উপরে আমরা চাইব যে এরকম প্রাণের তো মূল্য হয় না, কিন্তু কতটুকু মূল্য উনি দিতে পারবেন সেটা আমরা ওনার কাছে দাবি করব। সুতরাং এখানে অনেকেই এটার সাথে জড়িত আছে, এবং আমার আরও জানা আছে এখানে অনেক কিছু হয়। সুতরাং প্রশাসন এটা তদন্ত করুক এবং সঠিক যারা দোষী তাদেরকে শাস্তি দিক। এদিকে ঘটনাস্থলে যান রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক সুদীপ সরকার, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ সিপিআইএম এর একটি প্রতিনিধি দল। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। প্রশাসন যাতে সুষ্ঠু তদন্ত করে এবং অসহায় পরিবারকে সহযোগিতা করে। এখানে গত পরশুদিন দুটো শিশু, যে আমাদের পেছনে একটা, এখানে যারা কনস্ট্রাকশন করছে, আবাসন বানাচ্ছে, তারা এখানে একটা চৌবাচ্চা খুঁড়েছে, এটা অরক্ষিত ছিল। দুটো বাচ্চা এখানে এসে হয়তো বা খেলতে এসছে বা অন্য কোনো কারণে এখানে এই চৌবাচ্চায় পড়ে মারা গেছে। তো আমরা এখানে আসলাম এই বাচ্চাদের মা বাবা বা অন্য কেউ আছে কিনা একটু কথা বলতে, তাদেরকে একটু সমবেদনা জ্ঞাপন করতে, এবং তাদেরকে এই সরকার অথবা যারা ডেভেলপার তাদের তরফ থেকে কোনো সহযোগিতা করতে পারি কিনা এগুলি আলোচনার জন্য। কিন্তু দেখা গেল এই পরিবার কেউ নেই, তারা নাকি জেনে নিয়ে চলে গেছেন, তাদের অরিজিনাল বাড়ি সেখানেই। তারপর যারা এই কনস্ট্রাকশন করছে, একজন ডেভেলপার, তাদেরও লোকজন এখানে কেউ নেই। যাই হোক, আমরা এখানে এসেছি, দেখে গেলাম সরেজমিনে। আমরা প্রশাসনকে বলবো যাতে উপযুক্ত তদন্ত করে, এবং তার সাথে এই পরিবারটাকে যাতে, নিশ্চয়ই গরিব পরিবার, এই জন্য তারা এখানে এসছে, হয়তো বা নির্মাণের সাথে যুক্ত আছেন। এটা সরকারের নিয়ম আছে ডিজাস্টার এই ফান্ড থেকে এই সহযোগিতা করার জন্য। এদিকে এলাকাবাসীর পক্ষ থেকে দাবি উঠছে নির্মাণ সংস্থার বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়, কারণ পাইলিং এর কাজের জন্য ব্যবহার করা গর্ত এভাবে উন্মুক্ত করে রাখা অত্যন্ত অপরাধ, যার পরিণাম ভুগতে হচ্ছে এক অসহায় পরিবারকে। শান্তন টিভি। শহরে বাড়ছে চুরির ঘটনা, একই সাথে পাল্লা দিয়ে শহরতলি এলাকাগুলিতে চুরির ঘটনা বেড়ে চলেছে। রবিবার লঙ্কাপুরা এলাকায় দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়। লঙ্কাপুরে দুটি চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে রবিবার রাতে চুরির ঘটনার শিকার জীবনশীলের বাড়িতে ছুটে যান বিধায়ক সুদীপ সরকার। বিধায়ক বলেন, বাড়ির লোকের অনুপস্থিতিতে দুঃসাহসিক দুর্ঘটনা সংঘটিত হয়েছে জীবনশীলের বাড়িতে। রবিবার দুপুরে একটা নাগাদ জীবনশীল তার এক নিকট আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন। সন্ধ্যা 7টা নাগাদ বাড়ি ফিরে দেখেন তার ঘর থেকে নগদ 1.5 লক্ষ টাকা সহ 7 ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোরের দল। তারপর তিনি খবর পেয়ে এসেছেন। তিনি ঘটনাস্থলে এসে খবর দেন রামনগর ফাঁড়ির পুলিশকে। পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু রাজ্যের নেশার বারবারন্ত শুরু হয়েছে। যুবকদের কাজ নেই, খাদ্য নেই, তারা এখন নেশার টাকা জোগাড় করতে চোরের পথ অবলম্বন করছে। এতে সর্বস্ব হারাচ্ছে মানুষ। তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, প্রশাসন চোরদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমি আমার বাইরের বাড়ি বিষ্ণুপুজনে গিয়েছিলাম 1টার সময়। 7টার সময় এসে দেখি আমার ঘরের তালা ভাঙ্গা, এখানে 7 ভরি মতন স্বর্ণ সব নিয়ে থাকে। আর এলটিসি জিপিএফ তুলছিলাম 3 লাখ টাকা, 1,40,000 টাকা খরচ করছি, আর 1,60,000 টাকা বড় আছি, টাকা নিয়ে নিল আর স্বর্ণ লইয়া গেছে চলে। তালা ভেঙ্গিয়া ঠান্ডা ভেঙ্গে আইসি পিছাদা গেছে এই 6 ঘন্টার ভিতরে, 1টার থেকে 7টার ভিতরে। সন্ধ্যা আনুমানিক 6:30টার দিকে
6:30 7টার দিকে আমার কাছে একটা ফোন যায় লঙ্কামোড়া কর্মকার পাড়া, বিশেষ করে আমার বাড়ি পাশেই মানে 2-4টা বাড়ি পরেই আমার কাছে একটা ফোন যায় যে এই এলাকার গভর্নমেন্টের সরকারি কর্মচারী জীবনশীলের বাড়িতে চুরি হয়। আমি শুনে সঙ্গে সঙ্গে আসার পরে দেখলাম ওনার সঙ্গে কথা বলছি এবং সরজমিনে মানে আমরা যেটা দেখলাম ওনার ঘরের মধ্যে একদল চোর হানা দেয় এবং ওনার ঘরের তালা ভেঙে সমস্ত কিছু স্বর্ণ অলংকার এবং ক্যাশ টাকা সহ যতটুকু আমি শুনতে পেলাম প্রায় 1.5 লক্ষ টাকার মতো এবং 7 ভরি স্বর্ণের গয়না সহ এবং অন্যান্য সামগ্রী নিয়ে যায়। তখন তৎক্ষণাৎ আমি আমাদের যে রামনগর পুলিশ ফাঁড়িতে খবর দিয়ে ওসি সাহেবের সঙ্গে কথা বলি। তার পরবর্তী সময় তারা আসেন, এসে তারা তদন্ত করে একটা মানে তারা কেস ডায়েরি করেছেন। এটা তদন্ত করে তারা বলেছেন তারা দেখবেন বিষয়টা করা যায় কি মানে সুরাহা করা যায় কিনা। 19শে মে ভাষা শহীদ দিবস। আমরা বাঙালি দলের রাজ্য কার্যালয়ে দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। শহীদদের প্রতি পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, স্বাধীনোত্তর ভারতবর্ষে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য একাদশ শহীদদের আত্মবলিদান দিবস। 1961 সালে বর্তমান অসম রাজ্যের কাছাড় জেলার শিলচরে এমনই একটি দিনে বাংলা ভাষা তথা বাঙালিদের আত্মমর্যাদা রক্ষার জন্য এক গণ আন্দোলনে হাজার হাজার বাঙালি জড়ো হয়েছিল, যাতে কমলা ভট্টাচার্য, শচীন্দ্র মোহন পাল, চণ্ডীচরণ সূত্রধর সহ 11 জন ছাত্র যুব পুলিশের গুলিতে প্রাণ বিসর্জন করেছিলেন। তৎকালীন অসমের বাঙালি বিদ্বেষী মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চালিহা জোর করে সমগ্র আসামে শিক্ষার মাধ্যম থেকে শুরু করে সমস্ত কাজে অহমিয়া ভাষা চাপিয়ে দেবার প্রতিবাদে বাঙালিরা আন্দোলনে সামিল হয়েছিল। এই ঘটনার ওপার বাংলা 52 ভাষা আন্দোলনকে স্মরণ করিয়ে দেয়। সেদিনও সেখানকার উর্দু সাম্রাজ্যবাদী গোষ্ঠী জোর করে উর্দু ভাষা চাপিয়ে দিয়ে বাংলা ভাষা, কৃষ্টি, সংস্কৃতি ধ্বংসের মাধ্যমে সংখ্যাগুরু বাঙালিদের আত্মপরিচয় তথা মর্যাদাকে ধ্বংস করে বাঙালি জাতিসত্তাকে ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চেয়েছিল। গণতান্ত্রিকভাবে তা প্রতিহত করতে গিয়ে আব্দুল জব্বার রফিক সালাম নামে 5 জন বাঙালি ছাত্র যুবকের পুলিশের গুলিতে প্রাণ বিসর্জন করতে হয়েছিল। যে একাদশ ভাষা শহীদ 1961 সালের 19শে মে এমন একটি দিনে কাছাড় জেলার শিলচর রেল স্টেশনে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য একাদশ শহীদ বাঙালি তরুণ তরুণী প্রাণ বিসর্জন করেছিলেন। কমলা ভট্টাচার্য থেকে শুরু করে এই যে 11 জন, যার মধ্যে 2 জন সত্যেন্দ্র দেব এবং হিতেশ বিশ্বাস ত্রিপুরা। মানে খুব সম্ভবত ইতিহাসে ভাষা আন্দোলনের আমরা যতটা জানি কমলা ভট্টাচার্য হচ্ছে প্রথম মহিলা দধিচি যিনি বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য আন্দোলন করেছেন। এই আন্দোলন হয়েছিল পূর্ব বাংলায় 1952 সালে। তাও উর্দু সাম্রাজ্যবাদীদের চক্রান্তে সেখানকার মাতৃভাষা বাংলাকে অবদমন করে জোর করে উর্দু চাপানোর চেষ্টা করা হয়েছিল, যার বিনিময়ে 5 জন দধিচি হয়েছিল, সালাম, বরকত, জব্বার, আমরা সেটাও জানি। এই আন্দোলনের চূড়ান্ত পরিণাম হচ্ছে কি না, স্বাধীন বাংলাদেশের উত্থান হয়েছে। আজকে বাংলা ভাষা আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা লাভ করেছে। এই আন্দোলনের এটা একটা প্রাপ্তি। একইভাবে আমাদের মানে দেশে এই অসমের বুকেও সেদিন চক্রান্ত হয়েছিল জোর করে অসমীয়া ভাষা চালিয়ে দেওয়ার জন্য। তখন অসমের মুখ্যমন্ত্রী ছিলেন বিমলা প্রসাদ চালিহা। চক্রান্তটা শুরু হয়েছিল আরো অনেক আগের থেকে। যাই হোক, সেদিন তার প্রতিবাদে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য এই হাজার হাজার মানুষ আন্দোলনে ঝাঁপ দিয়েছিল। এর মধ্যে বিনা প্ররোচনায় সেদিন পুলিশে গুলি করে 11 জনকে দধিচি বানায়। পরবর্তীকালে আরো 2-3 জন মারা পড়ে, 72 সালে মারা পড়ে এবং 86 সালে মারা পড়ে আরো 3 জন মারা যায়। এই যে আন্দোলন, এই আন্দোলনের ফলেই বাংলা ভাষা অসমের বুকে এখনো বেঁচে আছে। ভিয়েতনাম বিপ্লবের জনক হো চি মিন
এর 135তম জন্মবার্ষিকী পালন করল সিপিআইএম। এদিন সিপিআইএমের রাজ্য কার্যালয়ে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ দলের অন্যান্য নেতৃত্বরা। উপস্থিত সকলে হো চি মিন এর প্রতিকৃতিতে ফুল দিয়ে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান, সমগ্র বিশ্বের শ্রমজীবী মানুষের কাছে পরিচিত নাম হো চি মিন। কমরেড হো চি মিন এর শুধুমাত্র ভিয়েতনামে কমিউনিস্ট পার্টি গঠন করেননি, ভিয়েতনামকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত থেকে মুক্ত করেছিলেন। বর্তমানে ভিয়েতনাম সমগ্র বিশ্বকে পথ দেখাচ্ছে। হো চি মিন এর লেখাপড়া করেন ফ্রান্সেও কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সারা পৃথিবী শ্রমজীবী মানুষের কাছে আঙ্কেল হো নামে যিনি সুপরিচিত, ভিয়েতনামের মুক্তি আন্দোলনের অন্যতম যে পুরোধা কমরেড হো চি মিনের 135তম জন্মবার্ষিকী আজকের এই দিনে তার জন্মগ্রহণ হয়েছে। এবং আপনারা জানেন, কমরেড হো চি মিন তিনি শুধু যে ভিয়েতনামের সেখানে কমিউনিস্ট পার্টি গঠনের মধ্য দিয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তুমুল লড়াই করে ভিয়েতনামের মাটিতেই মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাজিত করে সেখানে দুই ভিয়েতনামকে যেটা বিভাগ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, এটাকে সংযুক্তিকরণের পথ তিনি দেখিয়ে গেছেন। এবং আজকের যে ভিয়েতনাম মাত্র 1975-এ এই মার্কিন যুক্তরাষ্ট্রের হাত থেকে মুক্ত হয়েছে, মাত্র বিগত 50 বছরে আমাদের এই এশিয়া মহাদেশের অন্যতম শক্তি হিসেবে আজকে বর্তমান পৃথিবীতে অর্থনৈতিক এবং নানা কারণ টালমাটালের মধ্য দিয়েও সারা পৃথিবীকে পথ দেখাচ্ছে। কমরেড হো চি মিনকে শুধু ভিয়েতনামে সেখানে এই বিপ্লবী নেতৃত্ব দিয়েছেন সেভাবেই দেখলে হবে না। যে সামাজিক মাধ্যমে আপত্তিকর ভিডিও পোস্ট করার অভিযোগে ধর্মনগর থানার পুলিশ আটক করল এক যুবককে। রবিবার রাতে ধর্মনগর থানার পুলিশ ওই যুবককে আটক করে। ঘটনার বিবরণে জানা যায়, ধর্মনগরের আলকাপুর এলাকার বাসিন্দা রূপক শর্মার ছেলে রোহন শর্মা কিছুদিন পূর্বে সামাজিক মাধ্যমে আপত্তিকর ভিডিও পোস্ট করে বিভিন্ন ধরনের হুমকি দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার রাতে ধর্মনগর থানার পুলিশ রোহন শর্মাকে আটক করে। ধর্মনগর থানার পুলিশ অফিসার সুলেমান রিয়াং জানায়, রোহনের নামে কোনো অভিযোগ দায়ের হয়নি, তবে পুলিশ গোটা বিষয়ে তদন্ত করছে। রোহন শর্মা, বাড়ি আলগাপুর, সে ফেসবুকে কুরুচিকর মন্তব্য এটা করছে, পোস্ট করছে। তো পাবলিক বিক্ষোভ হয়েছে, তো আমরা তাকে আটক করছি, থানায় আনতেছি। এখন অবধি কারোর থেকে কোনো স্পেসিফিক কমপ্লেন এখনো জমা পড়েনি, কিন্তু এরপরও এটা ছাড়াও মানে পুলিশের তরফ থেকে একটা ইনভেস্টিগেশন শুরু করব। ইনভেস্টিগেশন জারি থাকবে, দেখা যাক এরপরে তার বিরুদ্ধে যদি বড় কোনো ধরনের আমরা প্রমাণ পাই তাহলে আইন মোতাবেক তাকে অ্যাকশন নেওয়া হবে। স্যার, রোহনের বাবার নাম কি রয়েছে? রোহনের বাবার নাম হলো রূপক শর্মা। কোথাকার বাড়ি? আলগাপুর রুট, রামকৃষ্ণ মিশনের পাশে। স্যার, সে তো সামাজিক মাধ্যমে আমরা দেখতে পেলাম অনেক কিছু পোস্ট করেছে এবং বন্ধু দিয়ে অনেক কিছু পোস্ট করেছে, দেখলাম থ্রেট দিয়েছে। হ্যাঁ, অভিযোগ আছে তার, মানে ছেলে মেয়েকে থ্রেট করে। অল ত্রিপুরা আনঅর্গানাইজ ওয়ার্কার কংগ্রেস সোমবার এক সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন। অল ত্রিপুরা আনঅর্গানাইজ ওয়ার্কার কংগ্রেসের রাজ্য চেয়ারম্যান শান্তনু পাল বলেন, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু দিবস অর্থাৎ জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী দিবসকে সামনে রেখে 21 মে থেকে 22 মে দুদিন ব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 21 মে বিকেল সন্ত্রাসবাদ দমনে রাজীব গান্ধীর ভূমিকা এবং তার আত্মজীবনের উপর আলোচনা হবে। এদিন সন্ধ্যা 6:30টায় মশাল মিছিল সংগঠিত করা হবে। 22 মে অনুষ্ঠিত হবে তাদের রাজ্য সম্মেলন। দিনের আমরা সম্মেলনে করব জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী দিবস হিসাবে আমরা সেই দিনটাকে আমরা 21 মে পালন করি। সেই দিনে রাজীব গান্ধীর
মৃত্যুদিন আমরা 6টার সময় আমরা প্রোগ্রামটা আমরা শুরু করব। সেই দিন আমাদের সেই প্রোগ্রামে উপস্থিত থাকবে অল ইন্ডিয়া আনঅর্গানাইজড ওয়ার্কার কংগ্রেসের চেয়ারম্যান ডক্টর অদিত রাজ এবং সিডাব্লিউসির ইনভাইটেড মেম্বার সুদীপ রায় বর্মন মহোদয় এবং পিসিসি প্রেসিডেন্ট আশিস কুমার সাহা মহোদয়, গোপাল চন্দ্র রায় মহোদয়, তারা সকলে উপস্থিত থাকবেন সেই র্যালিতে। এবং আমরা সন্ধ্যার সময় আমরা একটা মশাল মিছিল করব এবং সেই মশাল মিছিলটাতে আমরা আমাদের বিরোধী দিবসটাকে পালন করব। এবং পরের দিন যে 22 তারিখ আমরা রাজ্য কর্মী সম্মেলন আমরা করছি। রবিবার বিকেলে ইস্কন হরেকৃষ্ণ মন্দিরের উদ্যোগে আগরতলার রাজবাড়ির দিঘিতে শ্রী শ্রী রাধা গোপীনাথের নৌবিহার মহামহোৎসব উদযাপন হয়। বিশেষ করে এই গ্রীষ্মের দাবদাহে ভগবানকে চন্দন লাগিয়ে নৌবিহার করানো প্রথা রয়েছে। এরই অঙ্গ হিসেবে আজ ইস্কন মন্দিরের এই সুন্দর পদক্ষেপ। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিশিষ্ট সমাজসেবী সুবল ভৌমিক সহ অগণিত ভক্তবৃন্দ। অল ত্রিপুরা রেগার এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে পশ্চিম ত্রিপুরার সকল কর্মীদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয় খয়েরপুর গীতবিতান হলে। রাজ্যের মোট 8টি জেলাতে চলছে এই সম্মেলন। 8ম জেলা তথা শেষ সম্মেলনটি হবে আগামী 24শে মে খোয়াই জেলায়। পশ্চিম ত্রিপুরা জেলায় সম্মেলনের মধ্য দিয়ে খয়েরপুরের গীতবিতান হলে রেগা কর্মচারীরা 8 দফা দাবি সনদ এর একটি প্রতিলিপি তুলে দেয় স্থানীয় বিধায়কের হাতে। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছে 18 বছর কাজ করার পর 19 বছরের মাথায় রেগা কর্মচারীদের নিয়মিতকরণ করা, রেগা কর্মচারীদের চাকরির সময়সীমা বাড়ানোর ইত্যাদি। অ্যাসোসিয়েশন দ্যাট মিনস অল ত্রিপুরা এমজিএনআরজি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এটা আজকে নিয়ে টোটাল 8টা জেলার মধ্যে আজকে নিয়ে 7ম জেলাতে আমাদের সম্মেলনের পর্ব চলছে। তারপরে আগামী 24 তারিখ আমাদের খোয়াই ডিস্ট্রিক্টে আমাদের সম্মেলন হবে। তা আমরা প্রত্যেকটা জেলাতেই আমাদের জেলার মাননীয় মন্ত্রী, বিধায়ক বা আমাদের যিনি সভাধিপতি আছেন জেলা পরিষদে, তাদের হাতে আমাদের যে রেগা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি দেওয়া বা আমাদের যে বঞ্চনা, সবগুলো আমরা দাবির আকারে পেশ করছি। তো এই জেলাতেও আমরা আমাদের বিধায়ক শ্রীযুক্ত রতন চক্রবর্তী মহোদয়ের হাতে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার সমস্ত কর্মচারীদের পক্ষ থেকে, রেগা কর্মচারীদের পক্ষ থেকে 8 দফা দাবি তুলে ধরেছি। আমি আপনাদের সামনে দাবিগুলো একটু আলোচনা করব। প্রথম দাবি হচ্ছে, যেমন 18 বছর চাকরি শেষে অর্থাৎ 19 বছর চাকরিরত অবস্থায় আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার রেগা কর্মচারীদের 8 দফা দাবি আমি বলছি। সমস্ত স্তরের রেগা কর্মচারীদের একসাথে বা ধাপে ধাপে যেন নিয়মিতকরণ করা হয়। দ্বিতীয়ত দাবি হচ্ছে, আমাদের যতদিন না নিয়মিতকরণের আদেশনামা আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে পাচ্ছি, ততদিন পর্যন্ত আমাদের চাকুরির অবসরকালীন যে বয়সসীমা তা যেন 60 বছর থেকে বাড়িয়ে 65 বছর করা হোক। তৃতীয় দাবি আমরা মন্ত্রী এমএলএ মহোদয়ের কাছে রেখেছি, সমকাজে সমবেতন, অর্থাৎ অন্যান্য সরকারি কর্মচারীদের ন্যায় বেতন প্রদান করা হোক। চতুর্থ দাবি হিসেবে রেখেছি, বছরে কমপক্ষে 2 বার অন্যান্য সরকারি কর্মচারীদের ন্যায় বেতন ভাতা বৃদ্ধি করা হোক। পঞ্চম দাবি আমরা রেখেছি, আমাদের মধ্যে দেখুন আমরা প্রায় 2800 কর্মচারী ছিলাম রেগা কর্মচারী, বর্তমানে আমরা 2378 জন রেগা কর্মচারী আছে। অনেকে আমাদেরকে ছেলে এই জগতে আর নেই, চলে গেছেন। তো আমরা দাবি রেখেছি যে মৃত রেগা কর্মচারীদের পরিবারে যে কোনো একজন ব্যক্তিকে, যোগ্য ব্যক্তিকে যেন ওই স্থানে দেওয়া হয়, চাকরি দেওয়া হয়। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে 20 মে। রাজধানীর এক বেসরকারি হোটেলে এই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবছর 8 জন খেলোয়াড়কে সংবর্ধনা জানানো হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, ক্রীড়া দপ্তরের অধিকর্তা পদ্মশ্রী দীপা কর্মকার সহ অন্যান্যরা। সোমবার সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পক্ষে ক্রীড়া সাংবাদিক সূর্য চক্রবর্তী। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব এ রাজ্যের 33 বছরের যে সংগঠন, সেই সংগঠন সর্বভারতীয় স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন এর অনুমোদিত একমাত্র সংগঠন। এখানে সমস্ত স্পোর্টস জার্নালিস্টরা, ওয়েব মিডিয়া, চিত্র সাংবাদিক যারা স্পোর্টসে আছেন সবাইকে নিয়ে এই সংগঠন। আমরা প্রতি বছর বর্ষসেরা খেলোয়াড়দের পুরস্কৃত করি।
এ রাজ্যের হয়ে 1 বছর যারা জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে ভালো পারফরমেন্স করেছে তাদেরকে আমরা উৎসাহিত করি এবং একজন ক্রীড়াবিদকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান দিই। এই বছর আমরা 8 জন খেলোয়াড়কে সংবর্ধনা দেব। আমরা নামগুলো আগামীকাল আমাদের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা ঘোষণা করব এবং লাইফ টাইম অ্যাচিভমেন্টেও আমরা একজনকে দেব, সেটাও আমরা একই সঙ্গে অনুষ্ঠানে ঘোষণা করব। তো এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় মহোদয়, থাকবেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ মহোদয় এবং আমাদের পদ্মশ্রী অলিম্পিয়ান ডক্টর দীপা কর্মকার, তিনিও অতিথি হিসেবে আমাদের সঙ্গে থাকবেন এবং সম্মতি দিয়েছেন প্রত্যেকেই। অনুষ্ঠান হবে রাজধানীর মেলা মাঠের সোনারগাঁও যে হোটেল আছে সেই হোটেলের পান্ডা রেস্তোরাঁতে এবং এই অনুষ্ঠানে আমরা 8 জনকে সংবর্ধনা দেব এবং একজনকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট আমরা সম্বর্ধিত করব। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন শান্ত টিভির পর্দায়। নমস্কার।